এই বলেই তুষার একটি তাজা লাল টকটকে গোলাপ তুষির কানের পেছনে খুব যত্নে গুঁজে দিল। এরপর হনহন করে নিজের রুমের দিকে চলে গেল। এদিকে তুষি এখনো রোবটের মতো বসে আছে। এটা কি করে গেল তুষার ভাই? জলজ্যান্ত একটা মেয়েকে এভাবে একটু একটু করে মারার প্ল্যান করছে। তুষারের কথাগুলো ভাবতেই দুই হাতে মুখ ঢেকে জোরে জোরে শ্বাস নিল। লজ্জায় কথা বেরোচ্ছে না। ঘুম যেন মুহূর্তেই উধাও হয়ে গেল। তুষারের মুখ থেকে বউ কথাটি বারবার কানে বাজতে লাগলো। থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে কানের পিঠে গুজে রাখা গোলাপটি নাকের সামনে এনে জোরে শ্বাস নিয়ে আস্তে করে বিড়বিড় করলো, বউ, তুষার ভাইয়ের বউ। লজ্জায় নাক গরম হয়ে গেল তুষির। হাতে থাকা গোলাপের দিকে তাকিয়ে এভাবেই পড়ে রইল সে। এটা যে কিশোরীর জীবনে তুষারের থেকে পাওয়া প্রথম গোলাপ। মনের মাঝে লাল নীল প্রজাপতিরা উড়ে বেড়ালো সারাটাক্ষণ। শীতের দুপুরে হালকা মিষ্টি রোদ উঠেছে। তুষি সবেই বাথরুম থেকে গোসল করে বের হলো। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে বলে টাওয়াল দিয়ে ভালোভাবে পেঁচিয়ে রেখেছে তুষি। প্রচণ্ড শীতে থরথর করে কাঁপছে সে। ড্রেসিং টেবিলের কাছে বসে হাতে পায়ে প্রসাধনী ব্যবহার করে নিল। আজ আকাশে তেমন সূর্যের তাপ নেই, এই আছে তো এই নেই। মনে হচ্ছে সূর্যি মামা বুঝি লুকোচুরি খেলতে ব্যস্ত। তুষি রুমের থেকে বের হয়ে নূরজাহানকে উচ্চস্বরে ডেকে উঠল, মামি, ও মামি, আমি একটু ছাদে যাই, রুমে ভীষণ শীত, একদমই টিকতে পারছি না। নূরজাহান নামাজ পড়ে মাত্রই বসেছিলেন। তুষির কথায় তাড়াহুড়ো করে বের হয়ে জবাব দিল, খেয়ে যা, এরপর যত খুশি ছাদে বসে থাকি। না মামি, এখন একটু খিদে পাইনি, বিশ্বাস করো। তুমি খাও, আমি কিছুক্ষণ পর নিজে নিজেই বেড়ে খাবো। গেলাম আমি। কথা বলেই ছুটল ছাদের উদ্দেশ্যে। ছাদে ভালোই রোদ থাকে। শীতের সময় মিঠা রোদ গায়ে এসে পড়ে। এদিকে নূরজাহান হন্তদন্ত হয়ে বলল, তুষি এখন যাস না, খেতে তো যা। শেষে তুষিকে না আটকাতে পেরে দীর্ঘশ্বাস ফেলে বলে, মেয়েটা কারো কথা শোনে না, অন্তত নিজের খেয়াল তো নিবি। হতাশ হয়ে খাবার টেবিলে সব গোছগাছ করতে গেলেন তিনি। এর মধ্যেই তুষারও বাইরে থেকে এসেই নূরজাহানকে তাড়া দিল। বলল, আম্মু খুব খিদে পেয়েছে, খেতে দাও। খাবার বাড়াই আছে, তুই হাত মুখ ধুয়ে আয়। তুষার এদিক ওদিক চোখ বুলিয়ে কি যেন খুঁজলো। নূরজাহান তুষারকে এইভাবে তাকাতে দেখে বলল, তুষিকে খুঁজছিস? ও রুমে নেই, ছাদে গেছে রোদ পোহাতে। তুষার ধরা খেয়ে জিহ্বায় কামড় দিল। ইস, মা বুঝে ফেলেছে। চট করেই চোখ বন্ধ করলো তুষার। মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, ইস, মা বুঝে ফেলেছে। কি যে বলো মা, ওই বেয়াদবকে খুঁজবো, তাও আবার আমি? আমি তো দেখছিলাম কি কি ধরনের রান্না করছো। আচ্ছা, ওই বেয়াদব আর কতদিন এই বাসায় থাকবে? প্রথম দিকে মুচকি মুচকি হাসলেও শেষের কথায় রেগে গেলেন নূরজাহান। খুন্তি নিয়ে তেড়ে এসে বললেন, কি বললি তুই? তুষি যতদিন ইচ্ছে করে ততদিন থাকবে, তাহলে তোর কি? দরকার পড়লে সারা জীবন রেখে দিব। তোর কোনো সমস্যা? যদি সমস্যা হয় নিজেই বাড়ি থেকে বিদায় হও, ব্যাস। তুষার ঠোঁট ফুলিয়ে বলল, যাক বাবা, এ বাসায় তো মাত্র 3টা রুম, তার মধ্যে একটা তোমার আর বাবার, আর একটা গেস্ট রুম, বাকিটা আমার। এখন তো দেখছি তুষি চুন্নির নজর আমার ঘরের দিকেই। আর কি পারে সে? শুধু আমার সব জিনিসে নজর দেয়াই ওই চুন্নির কাজ। বাজে কথা রাখ, যদি খাস তাহলে এক্ষুনি আয়, আমি একটু শুভ। হায় হায় মেরি আম্মা, শ্বশুরের মেয়ে থাকতে তুমি কষ্ট করবে কেন? দাঁড়াও, আমি দেখছি, তুমি বরং রেস্ট নাও। নূরজাহান তুষারের কথার মানে ঠিক বুঝলেন না। দুই ভ্রু কুঁচকে বিস্ময় নিয়ে বলল, শ্বশুরের মেয়েকে মানে তোর বউ? বাবা, আমি তো এখনো তোকে বিয়েই করাইনি। তুষার, এই তুষার, তুই কি আবার ঢাকা নিজে নিজেই বিয়ে করে নিলি নাকি? হায় হায় তুষার, এই তুই কি করলি? আমার কথা একবারও ভাবলি না? দুঃখে
দুঃখে কষ্টে নূরজাহান কান্না করে দিলেন। তুষার মায়ের এমন কাণ্ডে হাঁ হয়ে গেল। এটা কি হলো? সে কি কখনো বলেছে যে বিয়ে করেছে, নাকি উল্টোপাল্টা কিছু বলেছে? তবে মা কাঁদছে কেন? বাম হাতে কপাল চাপড়ে হতাশ হয়ে মনে মনে বলল, এ কি হলো? আমি কি কখনো বলেছি বিয়ে করেছি, নাকি উল্টাপাল্টা কিছু বলেছি? তবে মা খাচ্ছে কেন? ড্রামা বাজমা, সারাদিন স্টার জলসা আর জি বাংলা দেখলে তো এমনই হবে। দেখো মা, আমি ওই কথা বলিনি। বলেছি যে তুমি রেস্ট নাও, আমি তুষিকে নিয়ে আসছি। বিশ্বাস করো মা, তোমার ছেলে অবিবাহিত, একদম ফুলের মতো পবিত্র। আর কথা বাড়ালো না তুষার। বড় বড় পা ফেলে ছাদের দিকে রওনা হলো। ছাদের একপাশে খুব মনোযোগ দিয়ে এপাশ ওপাশ দেখছে তুষি। অর্ধেকটা জুড়েই রয়েছে ফুলের বাগান। সেখানে রয়েছে হরেক রকমের বাহারি ফুলের গাছ। বেলি ফুলের গন্ধে চারপাশটা মৌ মৌ করছে। একটা ফুল ছিঁড়ে গন্ধ শুকতেই তুষারকে ছাদে আসতে দেখল তুষি। মুখ ভেঙচি কেটেই রেলিংয়ের উপর অন্যদিকে মুখ করে বসে রইল সে। তুষার ওকে এক নজর পা থেকে মাথা পর্যন্ত দেখতেই ওর দিকে চোখ আটকে গেল। গলা খাকারি দিয়ে বলল, মাথায় এভাবে শাকচুন্নির মতো টাওয়েল পেঁচিয়ে রেখেছিস কেন? তুই কি দিন দুপুরে মানুষকে মারতে উঠে পড়ে লেগেছিস? এভাবে দেখতে তোকে কি বিশ্রী লাগছে জানিস? কোনো মানুষ দেখা মাত্রই জ্ঞান হারাবে। তুষারের কথায় মেজাজ খারাপ হয়ে গেল তুষির। দাঁত চেপে বলল, তাতে তোমার কি? আমার যেভাবে ইচ্ছে সেভাবে থাকবো। তুমি কোনো কথা বলতে আসবে না। জ্ঞান হারাবে না, মরে যাবে, এসব জেনে আমি কি করব? তুষার অসহায়ের মতো করে জবাব দেয়, বোকা মেয়ে, ওসব বুঝবি না তুই, বয়স কম। এজন্যই কম বয়সের মেয়ের সাথে তর্ক করে মজা নেই। এরা বুঝে কম, চিল্লায় বেশি। কথাগুলো শুনেই তুষি রেগে গেল। এই ব্যাটা কোনো কথা থেকে কোন কথায় গেল, শালা বদলোক। পুনরায় তুষার বলল, এদিকে আয় দেখি, মাথা মুছে দে। ঠান্ডা লাগলে তখন তো ঠিকই তোর রাজাকার বাবার কাছে নালিশ করবি। আমরা তোকে ঠান্ডা পানিতে চুবিয়ে চুবিয়ে অসুস্থ করে দিয়েছি। না বাবা, এত রিস্ক নিতে পারবো না। তোর মতো ভয়ঙ্কর মহিলার পেটে পেটে অনেক কুবুদ্ধি। আমাদের মতো ভুলাভালা মানুষদের ফাঁসানোই তোর বড় কাজ। তুষি যত পারছে রাগ নিয়ন্ত্রণ করছে, কিন্তু মনে হচ্ছে এই বুঝি বোম ফেটে যাবে এক্ষুনি। এই তুষার হতচ্ছাড়া আর কতভাবে কথা শুনিয়ে শান্তি পাবে কে জানে। এসব ভেবেই ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার কষ্ট করতে হবে না তুষার ভাই, আমি পারবো। নিজের চুল নিজেই ভালো মতো মুছে নিচ্ছি। তুষি কথাটি বলেই টাওয়াল খুলতেই খপ করে নিজের হাতে নিল তুষার। মাথা জুড়ে চাটি মেরে বলল, ডাইনি, কেউ কি নিজের চুল নিজে মুছতে পারে? সবাই পারলেও তুই পারবি না, কোনো দিনও পারবি না। যদি পারতি তবে এতক্ষণ তোর চুল শুকিয়েই যেত। আমার থেকে শিখ কিভাবে মুছতে হয়। টাওয়াল হাতে নিয়েই আবার ফাজলামির স্বরে বলে উঠল তুষার, মুছে দেওয়ার সময় যদি দেখি নড়াচড়া করছিস তবে মাইর হবে, তাও দুই গালে দুইটা। শুনেছি একটা দিলে বিয়ে হয় না। তখন যদি আমাকে সারা জীবন চিরকুমার থাকতে হয় তাহলে উপায়? বেয়াদব, তোর তো কিচ্ছু হবে না, সব লস শুধু আমার। জানিস বাংলাদেশের কত ক্ষতি হবে? এদিকে আমার বংশ হয়ে যাবে নির্বংশ। না বাপু, আমার অনেক অনেক বাচ্চা চাই। কত স্বপ্ন আমার, এসব তো তুই এক নিমেষে শেষ করতে পারিস না। বউ আমার জামাই পাবে না, বেচারা বাচ্চা কখনো বাবাটা দিতেই পারবে না। এদিকে বউয়ের আদরের অভাবে অচিরেই আমি অক্কা পাবো। দুই চোখে নিজের ভয়াবহ ক্ষতি আমি দেখতে পাচ্ছি। এরপর নিজ হাতে তুষিকে ঘুরিয়ে তার সব চুলগুলো সুন্দর করে মুছে দিল। তুষার এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুষির দিকে। খোলা চুলে কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। এই মেয়েটার প্রতি বারবার প্রেমে পড়তে বাধ্য হয় তুষার। ওর এই মুহূর্তে মনে হচ্ছে এর থেকে আনন্দের কাজ আর বুঝি একটাও নেই। প্রতিদিন যদি এই কাজ কেউ করতে দেয় তবুও সে কখনো ক্লান্ত হবে না। এদিকে তুষির ফালতু কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। বোন মানুষ কি শুধু চুল মুছছে, সেই বাচ্চা পর্যন্ত নিয়ে গেল। তুষি মনে হচ্ছে মাথা গোল গোল করে ঘুরছে। মনে মনে তুষারের 14 গোষ্ঠী উদ্ধার করলো সে। তুষির চুলে নাক ডুবিয়ে শ্বাস নিয়ে মুচকি হেসে বলল, আচ্ছু, কি বিশ্রী গন্ধ আসছে তোর মাথা থেকে। মনে হচ্ছে পচা ডিম তোর মাথায় কেউ ফাটিয়ে দিয়েছে। দূরে যা, দূরে যা। ছি ছি, আমার নাকটাই শেষ। কথাটি বলেই চট করে দূরে সরে গেল তুষার। তুষির আগে গজগজ করতে করতে জবাব দেয়,
বন মানুষের ঘরের বন মানুষ, ফাজলামি করো। একটু আগেই শ্যাম্পু করে আসলাম, কি সুন্দর সুগন্ধি। আর তুমি বলছো বিশ্রী গন্ধ, আসলে তোমার নাকই বিশ্রী। জঙ্গলিদের নাক তো এমনই থাকবে। তুষার মনে মনে হেসে উঠল। তুষিকে রাগিয়ে বেশ মজা পাওয়া যায়। সে বলল, এখন তো আমার নাকেরই সমস্যা। দিন দিন কত কি শুনবো। এই সুগন্ধি নিয়ে ভুলেও তুই বাইরে বের হবি না। বিশ্বাস কর, ওই দিন তাহলে রাস্তায় কাউকে জ্যান্ত পাওয়া যাবে না। তুষি রেগে মেগে ওভাবেই দাঁড়িয়ে থাকলো। ওকে চুপচাপ থাকতে দেখে তুষার ক্ষীণ হয়ে বলল, তুই যেভাবে আছিস ওভাবেই দাঁড়া। এখন আমি তোর কাকের বাঁচার মতো চুলগুলো বেঁধে দিই। এভাবে নিচে যাওয়া যাবে না, হয়তো তোর ওপর পেতনি ভর করবে। আমার হবে জ্বালা, শেষে কিনা ভয়ঙ্কর পেতনি আমার বউ হবে। না না, এ হতে পারে না। তুষি বিরক্ত হয়ে ফুস করে নিঃশ্বাস ছাড়লো। যদি কেউ ছাদে এসে পড়ে তখন কি হবে? এই জঙ্গলি ভূত এক মুহূর্তেও শান্তি দেবে না তুষিকে, তা সে জানে। তাই বলে ছাদে? ইচ্ছে হচ্ছে কারো ছাদ থেকে এক লাফে টুক করে নিচে পড়ে যেতে, তাহলে একটু হলেও শান্তি পাওয়া যেত। চুল বাঁধার সময় বাঁধলো আর এক বিপত্তি। কোনোভাবেই তুষার ঠিক মতো চুল বাঁধতে পারছে না। তা দেখে তুষি খিলখিল করে হেসে উঠল। তুষার দিল এক ধমক, তবুও তুষির হাসি থামার নাম নেই। রেগে মেগে তুষার চুলে আচ্ছা মতো টেনে ধরলেও তুষি 32টা দাঁত বের করে ক্রমাগত হেসে যাচ্ছে। শেষে তুষিকে না থামাতে পেরে তুষার ছাদের মেঝেতে ধপ করে বসে কাঁদো কাঁদো ভাব নিয়ে বলে, এভাবে হাসিস না তো সুচন্নি, আমার বুকে ভীষণ ব্যথা হয়, নিঃশ্বাস নিতে পারি না, আমার হার্টবিট ফাস্ট হয়ে যায়। এই দেখ, মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক করে ফেলবো। সব দোষ তোর। মরার আগে সবাইকে বলে যাব এক শাকচুন্নির ভয়ঙ্কর হাসিতে অবুঝ নাদান ছেলের মৃত্যু। তুষির হাসি থেমে তৎক্ষণাৎ সারা মুখে লজ্জা এসে ভিড় করলো। ছাদে আর দেরি না করে তরতর করে সিঁড়ির দিকে পা বাড়ালো সে। মনে মনে বলল, আস্ত বন মানুষ একটা। সময়টা তখন সন্ধ্যা নামার আগ মুহূর্ত। আকাশের লাল আভায় চারপাশে স্নিগ্ধ শান্তি বিরাজ করছে। ফুরফুরে বাতাস বইছে চারিদিকে। পার্কের একটি পুরনো কাঠের বেঞ্চে বসে আছে মিরাজ। প্রায় 30 মিনিট হলো রাফসার জন্য অপেক্ষা করছে সে। শুধুমাত্র এই পার্কের গাছ, রাস্তা, পুরনো রং উঠে যাওয়া বেঞ্চই জানে শত শত যুগলের ভালোবাসা ও বিচ্ছেদ হওয়ার গল্প। কখনো বা প্রেমিকার লজ্জাময় মুখ আর প্রেমিকের দুষ্টু হাসি, বেকার প্রেমিকের 10 টাকার ঝালমুড়ি অথবা এক মুঠো বাদাম। এসব গল্পেই তারা সাক্ষী হয়ে থাকবে চিরটাকাল। কাল রাতেই মিরাজ বলে রেখেছে যে যে করেই হোক আজ বিকেলে দেখা করা চাই। তবুও প্রথমে রাফসা গাইগুই করছিল, কোনোভাবেই আলাদাভাবে সে দেখা করতে পারবে না। মিরাজও হাল ছাড়েনি। অনেক কাঠখড় পোয়াতে হয়েছে রাজি করানোর জন্য। শেষে অবশ্য কাজ হলো। রাফসার তবুও এক শর্ত, 20 মিনিটের বেশি সে থাকবে না। গুনে গুনে 35 মিনিট পর রাফসা এসে ধপ করে বসে পড়ল। মিরাজের দিকে এক নজর দেখেই চোখ সরিয়ে সামনের দিঘির পানে মুগ্ধ দৃষ্টিতে তাকালো। 3-4টে নৌকা ভেসে বেড়াচ্ছে, তার মধ্যে কয়েকটা যুগলবন্দী হয়ে ভালোবাসা বিনিময় করছে। কি মিষ্টি সেই দৃশ্য। ওইদিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল মিরাজের দিকে, কিসের জন্য এত আয়োজন করে ডেকে আনলি জানতে পারি? মিরাজ উসখুস করা শুরু করলো। রাফসা ওর দিকে এক পলক তাকাতেই গলা খাকারি দিয়ে মাথা চুলকে বলল, এমনি ভাবলাম তোর সাথে সময় কাটানো যাক। রাফসা এবার ওর দিকে সরাসরি পাশ ফিরে তাকালো। চোখের দিকে পলকহীন ভাবেই তাকিয়ে শুধালো, এতটুকুই, আর কিছু না? না, আর কি, আসলে মনে পড়ছে না। রাফসা হতাশ হলো। চোখ সরিয়ে আবারও সামনে দৃষ্টি জোড়া নিবদ্ধ করলো। মিরাজ বুঝলো বোকামি করে ফেলেছে ও। তৎক্ষণাৎ জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে স্বাভাবিক হয়ে আবার বলল, ও হ্যাঁ, মনে পড়েছে। বলছিলাম যে কয়েকদিন আগে যে বইটা দিয়েছিলাম পড়েছিলি? কেমন বইটা? ভালো, খুব ভালো। রাফসার নির্বিকার জবাব। এহেন কথায় মিরাজ একটু মনে জোর পেল। বলল, সত্যি পড়েছিস? 50 পৃষ্ঠায় কিছু ছিল, দেখেছি? কি দেখবো? বইয়ে কি কিছু থাকার কথা ছিল?
কথাটি শুনেই মিরাজের মুখ কালো হয়ে গেল। মনে হচ্ছে গলা ফাটিয়ে কাঁদবে। তার মানে কি চিরকুটটা লাইব্রেরিতেই পড়ে আছে, যার জন্য সারা রাত কাপা হাতে এক এক করে 10 পৃষ্ঠা লিখলেও মন মতো হয়নি বলে আবার লিখেছে। সে পড়তেই পারলো না। ওই দিন কি হয়েছিল মিরাজের কে জানে। সুন্দর হাতের লেখা হওয়া সত্ত্বেও মনে হতো এত জঘন্য লেখা কারোরই হয় না। খুব কষ্টে গুটি গুটি অক্ষরে এক পেজে মনের কথা খুব যত্ন করে লিখেছিল। মুখে যা বলা যায় না, এর জন্যই তো কাগজে লেখা। কষ্টে মিরাজের বুক ফেটে যাচ্ছে। মন খারাপ করে সেখানেই বসে রইল সে। এদিকে ইচ্ছে করেই মিথ্যে বলল রাফসা। ওই দিন বাসা যাওয়ার পরই এক বসায় পুরো বই পড়ার সময় সাদা একটা খাম দেখতে পায়। কাগজের ভাঁজ খুলতেই খুব যত্ন করে লেখা মসৃণ কয়েকটা লাইনের শব্দ। আমার শ্যামকন্যা, চিঠি কিভাবে লিখতে হয় তা আমি জানি না। শুধু জানি শেষ বয়সে যখন ভয়াবহ জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে থাকবো, তখন এক রাফসা আমার মাথার পাশে বসে কাঁদবে। বাম হাতের উল্টো পিঠে চোখ মুছে আবার আমার কপালে জল পুঁটি দেওয়ায় মনোযোগ দিবে। কোনো এক সন্ধ্যায় হুট করে অফিস থেকে আসার পর আমার রাফসা তড়িৎ গতিতে আমার গরমে কামা গায়ে লেপটে যাওয়া শার্ট, বিশ্রী গন্ধ সব উপেক্ষা করে বুকে জড়িয়ে ধরবে। আমি তখন জোর গলায় বকুনি দিব। রাফসা খিলখিলিয়ে হেসে আরো শক্ত করে জড়িয়ে ধরবে। আচ্ছা শোন, এসব ভাবনা তুই একমাত্র পারিস পূরণ করতে। আমি বন্ধু হিসেবে এইটুকু আবদার তো করতেই পারি। বন্ধুর জন্য নাকি সবাই জীবন বাজিও রাখতে পারে। তুই না হয় তোর জীবনটা সারা জীবনের জন্য দিয়ে দে। বিশ্বাস কর, আমি খুব যত্ন করে রাখবো। পুষ্প ফুল, জানিস আমি না তোর কাছে ভীষণ ভীত। 5 থেকে 7টা লোকের মতো সামনে ভালোবাসি বলতে পারে না, প্রকাশও করতে পারে না, শুধু 1000 বার বলতে চাই বিয়ে করবি আমায়। ইতি তোর ব্যক্তিগত আহমক। পুরোটা পড়েই মুখে হাসি ফুটে ওঠে। চিঠিটা দেখলে যে কেউই বলবে সারা রাত জেগে ভালোবাসার মানুষের জন্য মন উজাড় করা কথাগুলো গুটি কয়েক অক্ষরে লেখা। ওই দিন থেকেই মনের মাঝে একটু একটু করে ভালো লাগা হয়েছে মিরাজের প্রতি। রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন বহুবার সেই চিরকুটটা পড়ে তবেই ঘুমাতে যায়। রাফসার এক সময় এসব কথা ভাবতেই বিরক্তিতে মনে হচ্ছে ওই নীল দিঘিতে গিয়ে ছাপ দিতে পারলেই শান্তি পেত। আহাম্মক, ভালোবাসি সেটা বলতে এত কেন ভয়? সোজা সাপটা ভালোবাসি বললেই তো হয়। তা না কি ছাইপাশ বলার জন্য আমাকে এখানে ডেকে এনেছে কে জানে। ফোন করে বলা যেত না? একটা সময় পর রাফসার দিকে তাকিয়ে দেখে মন খারাপ করে বসে আছে নীরবে, শুধু বাকি বাচ্চাদের মতো চিৎকার করে কান্নাকাটি করা। মিরাজের মুখ থেকে কথা বের করার জন্য বলল, কি ছিল বইয়ে? বললেই বল, না হলে উঠলাম, মাথা ব্যথা করছে, বাসায় যাব। কিছু না, থাক ওসব কথা। আগে বল, মাথা কি অনেক ব্যথা করছে? চল এখনই বাসায় দিয়ে আসে। আগে বলবি না আমাকে, তাহলে তো আসতেই মানা করতাম। এরপর দুজনে উঠে যখন রাস্তায় আসলো, রাফসা দেখতে পেল ঝালমুড়ি বিক্রি করছে একটা ছেলে। মিরাজকে রাস্তায় দাঁড় করিয়ে দৌড়ে গিয়ে ঝালমুড়ি নিয়ে আসলো। সব ঝালমুড়ি নিজেই একা একা খেলো। মিরাজ এমন কাণ্ড দেখে বেশ বুঝতে পেরেছে সে ইচ্ছে করে এমন করলো। নিজের প্রতি 1000টা গালি দিয়ে তবেই রিকশায় উঠলো মিরাজ। সব অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে এই রাফসা নামক মানুষটার সামনে থাকলেই কি করা উচিত কিছুই বুঝতে পারে না। সব থতমত ভাব হয়ে যায়। এদিকে রাফসা মনে মনে 1000 বার ওড়ালো, আহম্মকের আহম্মক, এক মুঠ যে বাদাম কিনে দিবি তাও বুঝিস না গাধা। মেয়েরা কিসে ইমপ্রেস হয় সব কি তোকে আমি শিখিয়ে দেবো? একটু 20 টাকা গোলাপও তো আনতে পারতি, কত ছাড়া বলদ। কেন যে আসতে গেলাম এই বলদের কথাই সারা রাত ভেবেছিলাম কি আর কি হলো। মেজাজটাই চটে গেল, ভাবলাম কিছু বলবে, কিন্তু না, আজও ফলাফল শূন্য। প্রেমপত্র লেখার সময় মনে হয় মুখে খই ফুটেছিল। তুষার রুমে উঁকি দিতে দেখতে পেল তুষি পড়ার টেবিলে 2 হাত ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। পাশেই অবহেলায় বইগুলো খোলা অবস্থায় ওভাবেই পড়ে আছে। তুষার কিছুক্ষণ দরজার বাইরে তুষির কাণ্ড দেখলো। মাঝে মাঝে মশার কামড়ে নড়ে চড়ে আবার গভীর নিদ্রায় তলিয়ে যাচ্ছে। তুষার নিজে নিজেই হেসে নিয়ে
অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতেই গম্ভীর হয়ে বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।